নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে হচ্ছেটা কি? বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে যেটা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না। রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক বিদ্বেষ চলছে। তো ঘটনাটা আমি একটু বিস্তার করে বলছি, বড় করে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যেখান থেকেই দেখছো, বাংলাদেশ ইন্ডিয়া যেখান থেকে দেখছো, একটু মন দিয়ে আমার কথাগুলো শোনো আমি কি বলছি। মূলত আমি ক্রিকেট টপিক নিয়ে ভিডিও বানাই, ক্রিকেট টপিক নিয়েই বানানোর চেষ্টা করছি। শেষের দিকে একটু ক্রিকেট টপিক নিয়ে আলোচনা করব, সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ঘটনাটা আমি একটু বিস্তার করে বলছি, হয়েছেটা কি। তো বিপিএল চলাকালীন তামিম ইকবাল সরাসরি বাংলাদেশের কতগুলো ক্রিকেটারকে বলেছে যে অবশ্যই তোমাদের ভারতে যাওয়া উচিত। তোমরা জানোই কিছুদিন আগে মুস্তাফিজুর রহমানকে বাতিল করা হয়েছে। এই ঘটনা থেকেই এখানে এতটা রাজনৈতিক বিদ্বেষ হয়েছে। তাকে বাতিল করে দেওয়ার পর বাংলাদেশের ফ্যান্সরা, বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা, বাংলাদেশের বোর্ড খেপে গিয়েছে। তারা বলে দিয়েছে আমরা সরাসরি ভারতে খেলতে যাব না। ঠিক আছে, এসো না, কোনো ব্যাপার না। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড যখন তাদেরকে উত্তর দিল যে এখন এটা সম্ভব না, 1 মাস হাতে রয়েছে, আর 1 মাসের মধ্যে আমাদের কাছে আর বেশি সময় নেই, আমরা শিডিউল চেঞ্জ করতে পারবো না, তাহলে সেটা তোমাদের মানা উচিত। আইসিসি বলে দিয়েছে তোমরা সেটা মেনেই চলবে। সেটাই তামিম ইকবাল বলেছিল যে অবশ্যই তোমাদের ভারতে যাওয়া উচিত। মেহেদী হাসান মিরাজ সাংবাদিক সম্মেলনে এটাই বলছিলেন যে আমাদের ভারতে খেলার ইচ্ছা খুবই, আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো, খুব ইচ্ছা ছিল, আমরা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু বোর্ড বারবার করে আমাদের বলছে যে ওয়ার্ল্ড কাপ ভারতে খেলতে যেতে হবে না, বারবার আটকাচ্ছে। সেটা নিয়ে তাদের রাগ। বাংলাদেশের ফ্যান্সরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে রয়েছে যে তামিম ইকবাল যেটা বলেছে সেটা ভুল বলেছে। ইন্ডিয়ান স্পাই বলা হচ্ছে তামিম ইকবালকে। তামিম ইকবাল ভুল কি বলেছে? আইসিসি যখন বলেই দিয়েছে তোমাদের যেতেই হবে ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে, এখন আর শিডিউল চেঞ্জ করা যাবে না, তাহলে সেটা কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুনছে না? দ্বিতীয় কথা, দোষ সবারই রয়েছে। বাংলাদেশ ক্রিকেটে দোষ সবারই রয়েছে, ক্রিকেট প্লেয়ারদেরও দোষ রয়েছে। কিছু কথা মেহেদী হাসান মিরাজ ভালো বলেছে, কিছু কিছু খারাপও বলেছে। সেখানে মেহেদী হাসান মিরাজ সাংবাদিক সম্মেলনে বলে ক্রিকেট ফ্যান্সদের থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে নাকি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার টাকা পায় না, নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট থেকে টাকা পায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে টাকা কি সত্যি আসে নাকি বিসিবি টাকা দেয়? এই যে বাংলাদেশ ক্রিকেট দল টাকা উপার্জন করছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণের টাকা। এত ফ্যান্স এত টিকিট কিনছে, এখান থেকেও কিন্তু কিছু টাকা আসছে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে আসছে, তো নিশ্চয়ই আসছে, কিন্তু বাংলাদেশের জনগণের টাকায় কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের কিছুটা হলেও সংসার চলছে। তাহলে এই যে তুচ্ছ-তাচ্ছিল্য করা, সাংবাদিক সম্মেলনের কোনো দরকারই ছিল না। মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এরা যে সাংবাদিক সম্মেলন করলো, কোনো দরকার ছিল না। এটা অফ ক্যামেরাও করতে পারতো। নাজমুল ইসলামকে ডাকতো, একটা বড় করে মিটিং করতো যে আমাদের এই অবস্থা, কিন্তু আমরা বিপিএল বয়কট করব না, ক্রিকেট বয়কট করব না। বাংলাদেশের প্লেয়াররা বলছে আমরা ক্রিকেটই খেলবো না। বাংলাদেশ বোর্ড বললো যাও, খেলতে হবে না, ক্রিকেট বয়কট করে দাও, বিপিএল বয়কট, কিছু হলেই বয়কট। খেলা হলো না, বিদেশ থেকে প্লেয়াররা এসে বসে রয়েছে ক্রিকেট খেলা হবে, খেলা নেই, কোনো খেলা নেই। 2টো ম্যাচ হলোই না, অ্যাবন্ড হয়ে গেল 2টো ম্যাচ। যদিও গতকালকে খেলা হয়েছে, তাও আমি বলবো যে দোষ একটু একটু করে সবার রয়েছে, দোষ একটু একটু করে সবারই রয়েছে। প্রথমত আমি দোষ দেব বিসিসিআইকে, যে প্রথমে কেন বাতিল করলো না? মুস্তাফিজকে নিয়ে যখন তোমাদের এতই মাথা ঘামানোর দরকার ছিল, প্রথমে বাতিল করে দিতে পারতে। কলকাতা নাইট রাইডার্সের ক্ষতি হলো, 9 কোটি 20 লাখ দিয়ে কিনলো, আরও ভালো ভালো প্লেয়ার ছিল, তাদেরকে নিতে পারলো না। সেই দোষটা কে দেবে? সেই দায়টা কে দেবে? তারপরে মুস্তাফিজকে বাতিল করা হলো। মুস্তাফিজকে বাতিল করে দিয়ে সরিয়ে দেওয়ার পর আঙুল উঠলো শাহরুখ খানের দিকে। বাংলাদেশের ফ্যান্সরা বলছে, ভারতীয় ফ্যান্সরা বলছে যে শাহরুখ খানের কি দরকার ছিল মুস্তাফিজুর রহমানকে নেওয়ার। অপরদিকে বাংলাদেশের ফ্যান্সরা ইন্ডিয়ান ফ্যান্সদের বলছে মুস্তাফিজুর রহমান দারুণ বলার, তাকে নিতেই পারে। দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, ভারত বনাম বাংলাদেশ। আর আমার একটাই প্রশ্ন থাকছে বিসিসিআইয়ের কাছে, যখন আমরা বাংলাদেশের 15 জন প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারবো, একটা প্লেয়ারকে দিতে পারতাম না? মুস্তাফিজুর রহমানকে দিতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। সুতরাং এই যেটা হচ্ছে, বাংলাদেশের ফ্যান্সরা ভারতকে গালাগাল করছে, ভারতের ফ্যান্সরা বাংলাদেশকে গালাগাল করছে, রাজনীতি, 2 দেশ থেকে রাজনীতি চলছে।
বাংলাদেশ বলছে ভারত দুশ্মন, ভারত বলছে বাংলাদেশ দুশ্মন। প্রতিবেশী দেশ, একসময় ভারত বাংলাদেশ কিন্তু বন্ধু ছিল, একসময় ভারত বাংলাদেশ কিন্তু বন্ধু ছিল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে, সেটাও কিন্তু ভারতের জন্যই খেলতে পেরেছে। ভারতের সাথে বাংলাদেশের কিন্তু দারুণ বন্ধুত্ব ছিল। এখন বাংলাদেশের ফ্যান্সরা পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে, ভারতকে গালাগাল করছে। ভারতের ফ্যান্সরা তো এখন চটে যাবেই, একে কাটি করছে, ওকে কাটি করছে। ক্রিকেট কোথায়? বাংলাদেশে ক্রিকেট কোথায়? বাংলাদেশের প্লেয়াররা সাংবাদিক সম্মেলন করে টিভির সামনে ভালো সাজার চেষ্টা করছে, ফ্যান্সদেরকে উল্টোপাল্টা বলছে যে ফ্যান্সদের টিকিটের টাকায় নাকি তাদের সংসার চলে না। সত্যি ফ্যান্সরা কিন্তু ক্রিকেটকে যথেষ্ট ভালোবাসে। সুতরাং ক্রিকেট এই যে বয়কট করছো, বিপিএল বয়কট করছো, ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার, চূড়ান্ত রাজনীতি চলছে, চূড়ান্ত রাজনীতি। আমার মনে হচ্ছে এটা একটু সাজানো গল্প। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাংলাদেশের প্লেয়াররা সাজানো গল্প করে বাংলাদেশের জনগণকে চেপে ধরছে। বোকাকে জনগণ, চালাককে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার। দারুণ, ক্রিকেটের মধ্যে রাজনীতি পুরো ঢুকিয়ে দিয়েছে। শুধুমাত্র বাংলাদেশের না, ভারতেও চলছে। কি বলবো, কোথায় বলবো? ভারতে আমিও থাকি, কাকে খারাপ বলবো? মেনলি আমি ক্রিকেট টপিক নিয়েই বলি। তো ক্রিকেট টপিকের মধ্যে আমি বলার চেষ্টা করছি যে ভারত যখন বাংলাদেশকে হাই সিকিউরিটি দিতে পারছে 15 জনকে, একটা প্লেয়ারকে পারতো না। ব্যাপারটা বুঝতে পারছো? মানে দুজনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। আরও একটা এক্সাম্পল দিই, এটা যদি ভারতে করতো, ভারতীয় প্লেয়াররা করতো, রোহিত শর্মা, বিরাট কোহলি করতে পারতো না। কেন? বিসিসিআইয়ের কাছে এত প্লেয়ার রয়েছে, বিসিসিআই বলতো বেশি কথা বলছো, বেরিয়ে যাও, কোনো বাতিল হবে না, কোনো ক্রিকেট বয়কট হবে না, সরাসরি তুমি বেরিয়ে যাও। এটা যেদিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারবে সেদিনকে সাফল্য পাবে। বাংলাদেশের প্লেয়াররাও জানে আমাদেরকে কি করবে, সাংবাদিক সম্মেলন করবো আমরা, সংবাদপত্রের লোকও কিছু বলবে না, তারা ভিউজ পাচ্ছে, তারা টাকা ইনকাম করছে, আমরা টাকা ইনকাম করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা ইনকাম করছে, পাশ দিয়ে জনগণ বোকা হয়ে যাচ্ছে। ক্রিকেট নেই, ক্রিকেটের টিকিট কিনছে, মাঠে এসে দেখছে ক্রিকেট হচ্ছে না, ক্রিকেটটাকে অপমান করে দিল। মানে আমি কি বলবো, এতটা নিচে নেমে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে আরও একটা ঘটনা ঘটলো কি, মেহেদি মিরাজ যখন মুস্তাফিজুর রহমানের হাত ধরে টেনে আনলো যে সামনে বস, মুস্তাফিজুর রহমান খেপে গেল, খেপে গিয়ে বললো হাত ছাড়, বসবো না। মুস্তাফিজুর রহমানের মুখভঙ্গি দেখে বোঝাই গিয়েছিল যে কিছু একটা হচ্ছে, কোনো সহমত নেই, মুস্তাফিজুর রহমানের কোনো সহমতি নেই। মোহাম্মদ মিথুন যখন বলেছিল কলকাতা নাইট রাইডার্সের উপর আমরা পদক্ষেপ নেব, মুস্তাফিজুর রহমান কি বলেছিল জানো? মুস্তাফিজুর রহমান বলেছিল কোনো দরকার নেই, ভালো করেছে, আমাকে বাতিল করেছে, ভালো করেছে। মুস্তাফিজুর রহমানের মন ভেঙে গিয়েছে, তার খুব ইচ্ছা ছিল কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবে, পারফর্ম করবে। বাঙালি প্লেয়ার সাকিব আল হাসান খেলে গিয়েছে, ভালোবাসা পেয়ে গিয়েছে এই কলকাতা থেকে, সে চেষ্টা করেছিল সেরকম পাবে। কি হলো? রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে দুই দলের মধ্যে, ভারত বনাম বাংলাদেশ, কাকে ছেড়ে কাকে ধরবো। সেখানে মুস্তাফিজুর রহমান বলে দিল যে কলকাতা নাইট রাইডার্সের নামে একটাও বাজে কথা না বলে তোমরা যেটা করছো সেটা করো, কোনো পদক্ষেপ নিতে হবে না, ভালো করেছে, খেলতে হবে না, আমাকে নিতে হবে না। আমাদের মানুষরা, আমাদের জনগণরা ভুলভাল কাজ করবে, আমাদের মধ্যে রাজনৈতিক হবে বা রাজনৈতিক দ্বন্দ্ব হবে, কীভাবে সুযোগ পাবো আমি? ভালো বন্ধুত্ব করতে হবে ভারতীয় জনগণের সাথে, বাংলাদেশের জনগণের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, তাহলেই তো খেলতে পারবো। সবাই খেলতে পারতো। রিশাদ হোসেন এত ভালো স্পিনার, আইপিএলে দল পায়নি, পেতো, নিশ্চয়ই পেতো। সুতরাং এই যে বাংলাদেশের লোকেরা পাকিস্তানের সাইড নিচ্ছে, ভারতকে রাগাচ্ছে, ভারত খেপে যাবে। ভারতও বাংলাদেশের পিছনে কাটি করবে, দুজনের পিছনে কাটি করছে। কারা ভুগছে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ক্রিকেট, ভারতের ক্রিকেট। কি বলবো? এবার একটু ক্রিকেট টপিক নিয়ে আলোচনা করি। বাকি তোমাদের কি মতামত অবশ্যই জানিয়ে দিও আমাকে কমেন্টে, আমি কোথায় ভুল বলেছি। তোমাদের মতামত, তোমরা তো জানি বাংলাদেশ থেকে দেখছো, যেখান থেকে দেখে থাকো গালাগাল টালাগাল দেবে, আমি জানি, ভুল যদি বলে থাকি দিয়ে দিও ভাই। আর কি আশা করা যেতে পারে? তো এবার একটু ক্রিকেট নিয়ে আলোচনা করা যাক। সেখানে ভারতীয় দলে টি-20 ইন্টারন্যাশনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিষ্ণুই সুযোগ পেয়েছে ওয়াশিংটনের জায়গায়
যিনি পুরোপুরি ছিটকে গেল টি20 সিরিজ থেকে নিউজিল্যান্ডের, এবং 3টে ম্যাচ থেকে যে ছিটকে গিয়েছিল তিলক বর্মা, তার জায়গায় অবশেষে সুযোগ পেল শ্রেয়াস আইয়ার। দারুণ চয়েস, শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে নিয়ে এসছে, খুব ভালো চয়েস করেছে। আমার যতটুকু মনে হয় সূর্যকুমার যাদবের থেকে শ্রেয়াস আইয়ার যথেষ্ট ভালো ক্যাপ্টেন। অ্যাগ্রি অর নট, তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। বাকি আমার যতটুকু মতামত সেটা বললাম। শ্রেয়াস আইয়ার কিন্তু সূর্যকুমার যাদবের থেকে ভালো বিকল্প, ভালো ক্যাপ্টেন। এই বছরে যদি ভারতীয় দল কিছু না করতে পারে ওয়ার্ল্ড কাপে, তাহলে তুমি লিখে নাও সূর্যকুমার যাদব আস্তে আস্তে করে টি20 দল থেকে সরে যাবে, শ্রেয়াস আইয়ার ঢুকবে আর দলের ক্যাপ্টেন হয়ে যাবে। এটা করলে কিন্তু ভারতীয় দল ভালো করবে, মানে শ্রেয়াস আইয়ারকে যদি ক্যাপ্টেন বানায় সাফল্য পাবে। শ্রেয়াস আইয়ার ভালো ক্যাপ্টেন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছে, পাঞ্জাব কিংসকে আগের বছর ফাইনাল অব্দি নিয়ে গেল, ভালো ক্যাপ্টেন। তিলক বর্মা যে গেছে 3টে টি20 ম্যাচের জন্য, সেখানে 4 নম্বর 5 নম্বর টি20 কি তিনি থাকছেন, এটা নিয়ে এখনো কোয়েশ্চেন মার্ক রয়েছে। দ্বিতীয়ত ওয়াশিংটন সুন্দরের কি লাইক ফর লাইক চয়েস আছে? দেখো, লাইক ফর লাইক চয়েস হয়তো নেই, কিন্তু রিয়ান পারাগ একটা অপশন হতে পারে। লাইক ফর লাইক চয়েস হয়তো পাবে না ওয়াশিংটনের মতো, সেখানে রাবি বিষ্ণয় ভালো প্লেয়ার। তাহলে এখানে একটা প্রশ্ন থাকছে যে অলরাউন্ডারকে বাদ দিয়ে লেগ স্পিনার কেন? তার কারণ ভারতীয় দল আরও একটা এক্সট্রা স্পিন বোলার চায়, সেই জন্য তারা বিষ্ণুকে ধরে নিয়ে এসছে যে চলো তুমি ওয়াশিংটন চলে গিয়েছে, তুমি এসো আমাদের দলে খেলো। যদিও টি20 ম্যাচগুলোতে ওয়াশিংটন সুন্দর প্লেইং 11-এর সুযোগ পাবে না বা পাচ্ছে না, সেখানে বরুণ চক্রবর্তী রয়েছে, আকসার প্যাটেল রয়েছে, তারা দুজনের সুযোগ পাবে প্লেইং 11-এ। বাকি বিষ্ণুয়ের সুযোগ আমি দেখতে পারছি না। শ্রেয়াস আইয়ার প্রথম 3টে টি20 ম্যাচ খেলবে, এটা শিওর, খুবই ভালো খবর। আমি খেলাটা দেখার জন্য খুবই এক্সাইটেড রয়েছি। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে বা কোথাও ভুল বলে থাকি, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে এটুকুই, চলো টাটা।